ছয়টি ভাগে ভাগ করা যায় আসলে। সেটি হলো সিম্পল নট, গ্রেনিস নট, স্কোয়ার নট, সার্জন নট, ট্রিপল নট অ্যান্ড স্লিপ নট। এগুলো হলো জেনারেলি। এছাড়াও অনেক ধরনের নট মানুষ বিভিন্ন সার্জন বিভিন্নভাবে চুজ করে, কিন্তু মোটামুটি এগুলো হলো মেন বেস লাইন নট। এছাড়াও তো এই যেগুলো যে যার মতো করে করে সেটা আলাদা বিষয়, কিন্তু এই নটগুলোই মানে কমনলি ইউজ হয় এবং ইউজ করা যায়। এছাড়াও তো তোমার নিজস্ব টেকনিক, সেটা তো আলাদা বিষয়। তো এই নটগুলো কিভাবে হয় এগুলো প্র্যাকটিক্যালি তোমাদের দেখানো হবে যে কিভাবে নটগুলো দিতে হয়, কারণ এই নটগুলো ব্যবহার করে আমরা সাধারণত বিভিন্ন ধরনের সুসারের পরে নটগুলো ব্যবহার করে আমরা সুসারটাকে এনশিওর করি। তারপরে আমরা যদি ক্লাসিফিকেশন বলি, সুসার টেকনিকের ক্লাসিফিকেশনটাকে আমরা এভাবে ভাগ করতে পারি যে আমাদের যে প্যাটার্ন অনুসারে আর কি, প্যাটার্ন অনুসারে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাপোজিশন সুসার, অ্যাপোজিশন সুসার, ইনভার্সন সুসার, ইভার্সন সুসার, তারপরে পার্সটিং সুসার, তারপরে রিল্যাক্সেশন সুসার আর মিসসেলেনিয়াস। তো অ্যাপোজিশন সুসারের মধ্যে আবার পাঁচটি আছে সম্ভবত। একটা হলো অ্যাপোজিশন সুসারের মধ্যে আমরা যেমন সিম্পল ইন্টারাপ্টেড সুসার। অ্যাপোজিশন সুসার গুলো হলো সেই সুসার গুলো যেগুলো কিনা কি হয়, কাটিং লিপটা সুসার দেওয়ার পরে কাটিং দুটা যে কাটিং লিপ বলতে আমরা যে আহ, একটা যে কোনো জায়গায় যদি আমরা ইনচিশন দিই তাহলে কি হবে, দুটা পার্ট তৈরি হবে। এই এই দুটা পার্টকে আমরা কাটিং লিপও বলা হয়, কাটিং লিপ অথবা কাটিং এজ। এই কাটিং এজটাকে আমরা যদি সুসার দেওয়ার পরে মুখোমুখি থাকে, একটার সঙ্গে আরেকটা মুখোমুখি ফেস টু ফেস থাকে, তখন সেটা হবে অ্যাপোজিশন সুসার। তো কোন সুসার টেকনিকগুলোর মাধ্যমে এই অ্যাপোজিশন সুসার মানে করা হয় সেগুলো হচ্ছে যে সিম্পল ইন্টারাপ্টেড সুসার, সিম্পল কন্টিনিউয়াস সুসার, কন্টিনিউয়াস লক স্টিচ, তারপরে সাবকিউটিকুলার সুসার, তারপরে হচ্ছে কি বলে পিন সুসার। এগুলো হচ্ছে মূলত এই সুসার টেকনিকগুলো বা এই প্যাটার্নগুলো ইউজ করলে এই কাটিং লিপটা মুখোমুখি থাকে, অর্থাৎ এই সুসারগুলোকে অ্যাপোজিশন সুসার বলা হয় এই জন্য। তারপরে আমরা আসছি ইনভার্সন সুসার, অর্থাৎ কাটিং লিপটা ভিতরের দিকে ঢুকে যাবে। সেই সুসারগুলো কোনগুলো? তো এগুলো সাধারণত আমরা যে যে সুসারগুলো কাটিং লিপ ভিতরে ঢুকবে, এই সুসারগুলো সাধারণত আমাদের কোন একটা হলো অর্গান যেমন স্টোমাক, ইউটেরাস, এগুলোতে ব্যবহার করা হয় এই ইনভার্সন সুসারগুলো, যেন কাটিং লিপটা ভিতরের দিকে ঢুকবে। তো ইনভার্সন নাম থেকে বুঝতেছে ইনভার্সন, অর্থাৎ ভিতরের দিকে ঢুকবে কাটিং লিপটা। এগুলো কোনগুলা? এগুলো হলো যে ল্যাম্বার্ট সুসার, চার্নি সুসার, জবার্ট সুসার, কুশিং সুসার, কনেল সুসার। এই পাঁচটি হচ্ছে তোমার হলো ইনভার্সন সুসার। তো তাহলে চার্নি সুসার, ল্যাম্বার্ট, জবার্ট, কুশিন, কনেল, এই পাঁচটি হচ্ছে ইনভার্সন সুসার। এরপর হচ্ছে ইভার্সন সুসার। এটা সাধারণত ব্লাড ভেসেলে দেওয়া হয়, যে কাটিং লিপটা বাইরের দিকে থাকবে। ঠিক আছে। ইভার্সন সুসারের তেমন প্যাটার্ন এখানে আলোচনা আমরা করব না, কারণ ইভার্সন সুসারটা শুধুমাত্র ব্লাড ভেসেলে দেওয়া হয়, এবং এই ব্লাড ভেসেলে সাধারণত আমাদের সুসার দেওয়ার এরকম প্রয়োজন পড়ে না, বা আমাদের পড়ে না, কার কেউই করতে তেমন হয়, ব্লাড ভেসেলে সুসার দেওয়াটা খুব কঠিন। এটা সাধারণত ব্লাড ভেসেলে দেওয়া হয় আর কি মূলত, এটুকু জেনে রাখো। তারপরে পার্সটিং সুসার তোমরা জানো যে প্রোলাপস হইলে পার্সটিং সুসার দেওয়া হয়। যখন ইউটেরাইন প্রোলাপস বা অ্যানাল প্রোলাপস, ইউট্রোভ্যাজাইনাল প্রোলাপস, এই প্রোলাপসগুলো হইলে সাধারণত পার্সটিং সুসারটা দেয়। পার্সটিং শব্দটি আসছে মূলত যে মেয়েরা যে পার্স ব্যবহার করে, তো এগুলো দেখবা যে কোনো কোনো পার্সের কি করে, সুতা টান দিলে কি হয়, মুখগুলো বন্ধ হয়ে যায়, ওই 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 ধরনের সুসার। এই জন্য ওই ধরনের এই প্যাটার্নটা, এই জন্য ওটাকে বলা হয় পার্স স্ট্রিং। অর্থাৎ পার্স কিছু কিছু তোমরা দেখবে যে ওই মানে থলের মতো আর কি, এরকম ফাঁকা করলে সুতাগুলো ফাঁকা হয়ে যায়, আবার টান দিলে এক জায়গায় হয়ে যায়। এগুলোকে বলতেছি ওই যে পুটলি ব্যাগের মতো যে আর কি, অনেকে মেয়েরা ব্যবহার করে দেখবা যে ওগুলোর মতো কিছুটা। তারপর রিল্যাক্সেশন সুসারের মধ্যে মেন যে সুসারটা হলো যে হলটেড সুসার অথবা হলস্টেড সুসার অথবা ম্যাট্রেস সুসার। এই ম্যাট্রেস সুসারটা আবার তিন ধরনের, একটা হলো হরাইজন্টাল ম্যাট্রেস, ভার্টিক্যাল ম্যাট্রেস, আর হলো ক্রস ম্যাট্রেস।
তারপরে আছে হচ্ছে তোমার হলো কুইল সুচার, বাটন সুচার, নেয়ার অ্যান্ড ফার সুচার অথবা টেনশন সুচার। এগুলো হচ্ছে তোমার রিল্যাক্সেশন সুচার বলা হয়, অথবা রিল্যাক্সেশন সুচার নামটা এই জন্য আসছে যেখানে সাধারণত প্রেশার বেশি থাকে। মনে করো অ্যাবডোমেনের নিচে তুমি একটা স্কিনের সুচার দিবা, তো সেখানে যদি তুমি সিম্পল ইন্টারাপ্টেড দাও, তো তাহলে ওই প্রেশারের কারণে কাটিং লিপটা মুখোমুখি আর থাকবে না, ফাঁকা হবে। এতে কি হবে, সুচার হিলিংটা হবে না ভালো। এই জন্য এই সকল ক্ষেত্রে এই সুচারগুলো ব্যবহার করা হয়। এই যেমন বলতেছি ম্যাট্রেস সুচার, তো ম্যাট্রেস সুচার আবার তিন ধরনের বলছি: হরাইজন্টাল ম্যাট্রেস, ভার্টিক্যাল ম্যাট্রেস, হ্যান্ড ক্রস ম্যাট্রেস। আবার আছে কুইল সুচার, বাটন সুচার, তারপরে হলো টেনশন সুচার। এগুলো হচ্ছে রিল্যাক্সেশন সুচার। এছাড়াও মিসসেলেনিয়াস কিছু সুচার আছে, যেমন আদর করে, এগুলো কোনো ক্যাটাগরির মধ্যে স্পেসিফিক ফেলানো যায় না। সেগুলোর মধ্যে হচ্ছে তোমার টেন্ডন সুচার আছে, নার্ভ সুচার আছে, তারপরে স্ট্যাপল টাইপ সুচার, রিটেনশন সুচার, পারকারকার সুচার, মাও ম্যাট্রেস সুচার। এগুলো হচ্ছে তোমার মিসসেলেনিয়াস গ্রুপ। এর মধ্যে মাও ম্যাট্রেস সুচারটা খুব ইউজ হয়, কারণ মাও ম্যাট্রেস সুচারটা হার্নিয়াল যে স্যাক, হার্নিয়াল রিং এ দেওয়ার ক্ষেত্রে মাও ম্যাট্রেস সুচার ব্যবহার করা হয়, হার্নিয়াল রিং। এছাড়াও তোমার টেনশন সুসারও, রিটেনশন সুসারও ব্যবহার করা হয়, যেটা তোমরা সেদিন আমরা আলোচনা করেছিলাম গতদিন, যে ওই যে রিটেন, মানে কোনো মেডিকেটেড প্লাগ রিটেন করার জন্য আমরা যে সুসারটা ব্যবহার করবো আর কি, এখানে বলতেছি রিটেনশন সুসার। তো তোমাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারো যে গতদিন যে আমি সার্জারি ডেফিনেশন বলছিলাম, কেউ একজন বলো দেখি সার্জারি ডেফিনেশন কাকে বলে? এই রাকিবুল হাসান, তুমি বলো দেখি সার্জারি ডেফিনেশন কাকে বলে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, সার্জারি কাকে বলে? Surgery is the art of science um, which deals with the diagnosis and treatment of disease, তারপরে injury or deformities or operative procedure. ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, 35, আইডি 35, আইডি 35, 35 আইডি, 35 নাই? আচ্ছা, হ্যান্ড রেজ করছো 15, বলো, তুমি বলবা? না স্যার, ভুলে গেছি। হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে তুমি বলো যে মেজর সার্জারি কাকে বলে? মেজর সার্জারি কাকে বলে? 15। স্যার, মেজর সার্জারিতে রিস্ক বেশি থাকে, টাইম বেশি লাগবে, আর অ্যাসিস্ট্যান্ট লাগবে, আর এটা একটু হার্ড হবে সার্জারিটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আইডি 26, বলো 26। তুমি বলবা যে কসমেটিক সার্জারি কাকে বলে? কসমেটিক সার্জারি হচ্ছে স্যার যেটা ওনারের স্যাটিসফ্যাকশনের জন্য করা হয় স্যার ওইটা। মানে মানে কিসের জন্য ওনার স্যাটিসফ্যাকশন, কিসের কারণে? যাতে স্যার ওই যে দেখতে জিনিসটা সুন্দর লাগে বা ওনার চাচ্ছে টু যে তার। ইনক্রিজ দ্য অ্যাপিয়ারেন্স, টু ইনক্রিজ দ্য অ্যাপিয়ারেন্স, তাই না? অ্যাপিয়ারেন্সটা সৌন্দর্য বর্ধনের জন্য, বা অর ফ্যান্সি। জি স্যার। আইডি 04, তুমি বলবা তো যে লাইগেজ আর কাকে বলে? স্যার আর একবার একটু। লাইগেচার, লাইগেচার কাকে বলে?
এটা হচ্ছে থ্রেড, বাইন্ডিং, টাই, অপ টু ব্লাড ভেসেল। কি বই দেখে বলতেছ? না স্যার, নোট করা ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে 22 আইডি। আসসালামু আলাইকুম স্যার। হুম, তুমি বলবা যে একটা আইডিয়াল মানে সুসার অ্যাপ্লিকেশনগুলো বলো, সুসারের কি কি কাজে অ্যাপ্লিকেশন করা হয়? স্যার আছে একটা আইডিয়াল সুসারের যেমন আছে, এটা হচ্ছে আইডিয়াল নর্মাল সুসার ক্যান্ডি। বলে নাই, সুসারের অ্যাপ্লিকেশন, সুসার কেন দেওয়া হয়? স্যার এটা স্যার হচ্ছে মেডিকেটেড আছে, প্লাগ আছে, ড্রেসিং করার জন্য হচ্ছে দেওয়া হয় যাতে হচ্ছে ডিপ ওন্ড আছে, কেভিটি থেকে হচ্ছে আক্রান্ত না হয়। আর একটা আছে অ্যাক্সিডেন্টাল ওপেনিং যেগুলো হয়, সেক্ষেত্রে হচ্ছে ন্যাচারাল ওপেনিং, ওপেনিং এর ক্ষেত্রে যে আপনার এই যে সুসার করা হয়। তারপরে হচ্ছে স্যার আর দুটো মনে নেই স্যার। আচ্ছা, 39 আইডি, 39, আইডি 39। আসসালামু আলাইকুম স্যার। তুমি বলো যে ক্যাটগাট কোথা থেকে তৈরি করা হয়? ক্যাটগাট স্যার ক্যাটগাট তৈরি করা হয় হলো শিপের ইন্টেস্টাইন থেকে। ইন্টেস্টাইনের কোন অংশ থেকে? উম, স্যার জানি। সাবমিউকোসাল পার্ট থেকে। আচ্ছা, তুমি বলো তো ক্যাটগাটের ক্লাসিফিকেশনটা বলো দেখি। স্যার চার ধরনের ক্যাটগাট হয়: ABCD: প্লেন, মাইল্ড, মিডিয়াম, এক্সট্রা। কি ওইরকম মাইল, পুরা নাম বলো। প্লেন ক্যাটগাট, মাইল্ড ক্যাটগাট, মিডিয়াম ক্যাটগাট, এক্সট্রা ক্যাটগাট। ওর হলো ওই রকম বিষয়টা। প্রথমটা প্লেন ক্যাটগাট, তারপরে কি হলো মাইল ক্রমিক ক্যাটগাট বলতে হবে। মাইল ক্রমিক ক্যাটগাট, মিডিয়াম ক্রমিক ক্যাটগাট, এক্সট্রা ক্রমিক ক্যাটগাট। তো তুমি বলো তো এক্সট্রা ক্রমিক ক্যাটগাট কতদিনে অ্যাবজর্পশন হয়? স্যার 40 দিন মতো ডিউরেশন। 40 ডেজ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তারপরে আমরা একটা সুচার কাকে বলে, সুচারের এগুলো ক্লাসিফিকেশন গুলো আমরা একটা সুচার টেকনিকে জানলাম, নট সেগুলো জানলাম। এবং স্টেরিলাইজেশন, তোমরা স্টেরিলাইজেশন মাইক্রোবায়োলজি এগুলোতে তোমরা পড়েছো। তারপরে এখানে সিম্পলি আমি আলোচনা করি যে আমরা আমরা যে ইনস্ট্রুমেন্ট, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আমরা সেই ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজেশন মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ যদি স্টেরিলাইজেশনটা না হয় তাহলে সহজেই তোমার যেহেতু আমরা উন্ড তৈরি করতেছি, সার্জারি মানে কি, তুমি একটা উন্ড তৈরি করতেছো, তুমি একটা উন্ড তৈরি করতেছো, কিন্তু সেই উন্ডটা যদি তৈরি করতে গিয়ে তুমি তুমি কোনো একটা হয়তো অপারেটিভ পারপাসে হোক, কোনো ডিজিজ ডায়াগনোসিস করার ক্ষেত্রে তুমি যে উন্ডটা তৈরি করতেছো, সেই উন্ডটা যদি তুমি তৈরি করার পদ্ধতিটা যদি কন্টামিনেটেড হয় তাহলে অ্যানিমেলের জন্য রিস্কি হবে। এই জন্য ইনস্ট্রুমেন্টগুলো বা অ্যাপ্লায়েন্সেস, ইনস্ট্রুমেন্ট তো ইনস্ট্রুমেন্ট, আর অ্যাপ্লায়েন্সেস বলতে আমরা যেমন গস, কটন, কেমিক্যাল এগুলো যে ব্যবহার করব, সুসার ম্যাটেরিয়ালস এগুলো যে ব্যবহার করবো, অবশ্যই এগুলো স্টেরিলাইজ হতে হবে। ইভেন আমি যে গ্লোভসটি ব্যবহার করব সেটাও স্টেরিলাইজ হতে হবে। তো এগুলো আমরা ব্যবহার করে আমরা সাধারণত অপারেশনগুলো করা হয়। তো এই ইনস্ট্রুমেন্টগুলো তাহলে কিভাবে তুমি মানে স্টেরিলাইজ করবা? তো স্টেরিলাইজেশন আমরা যে পদ্ধতিতে করি সেটা হলো অটোক্লেভ। ইনস্ট্রুমেন্টগুলো আমরা সাধারণত অটোক্লেভ এর মাধ্যমে স্টেরিলাইজ করা হয়। তো তোমার অটোক্লেভের টেম্পারেচার কেউ বলতে পারো যে অটোক্লেভের টেম্পারেচার কত থাকে, প্রেশার কত থাকে, কত সময় ধরে করতে হয়? কেউ একদম বলো দেখি। তো পারো? The temperature actually 21 degrees Celsius. তারপরে প্রেশার? So pressure মনে নাই। কত সময় ধরে? আর কেউ টেম্পারেচার ও ঠিক বলছে 121 ডিগ্রি সেলসিয়াস। আর কেউ প্রেশার কত এবং ইয়া কত থাকবে, কত সময় ধরে?
স্যার আসসালামু আলাইকুম স্যার, if 15 it থেকে 20 মিনিট করা accept হয়। 15 থেকে 20 মিনিট, তারপরে 15 অ্যাটমসফিয়ার এগুলো প্রেসার থাকছে সেইখানে। 15 পাউন্ড প্রেশার থাকবে, তাই না? চল চল চল, কি আছে বাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই যে ছেলেটা বাসায়, তো এই বাসায় আমি করতেছি, আমাদের তো ক্যাম্পাসে আন্দোলন, এই জন্য ছেলেটা করতেছিল। আচ্ছা শোনো, তাহলে এখন ওই যে স্টেরিলাইজেশনের বই দেখে পড়ে নিবা। স্টেরিলাইজেশন আরো যে মেথড গুলো আছে সেগুলো দিয়েও ব্যবহার করা হয়, তবে আমরা অটোক্লেভের মাধ্যমে সাধারণত করা হয়। আর অ্যাপ্লায়েন্সেস গুলো করা হয় মূলত তোমার দিয়ে কি বলে, গ্যাস স্টেরিলাইজেশন বলে একটা বিষয় আছে, সেটা দিয়ে অনেক সময় করা হয়। তা এখন সার্জিক্যাল প্রিপারেশন, এটা তোমরা বই দেখে পড়ে নিতে হবে যে সার্জারির জন্য কিভাবে প্রস্তুত করতে হয়। এটা সুন্দর করে একটু পড়লে, নিজেরা আলোচনা করলে বুঝতে পারবা যে কিভাবে অ্যানিমেল প্রিপারেশন করতে হয়। এই কারো হচ্ছে মনে হয়, একটু মিউট করে রাখো। এই যে তোমার কি বলে, কিভাবে প্রিপারেশন নিতে হয় ওগুলো একটু তোমরা একটু পড়বা, যে কিভাবে ইনস্ট্রুমেন্ট গুলো প্রিপেয়ার করে আমরা অ্যানিমেল আমরা অপারেশন শুরু করা হয় সেগুলো, সার্জিক্যাল প্রিপারেশন। এগুলো নিজেরা একটু বই থেকে পড়লেই সুন্দর করে মনে থাকবে। একটু নিজেরা আলোচনা করবা যে আমরা হাত ধুতে হবে, কিভাবে ড্রেস আপ করবো, সার্জিক্যাল ড্রেস গুলো পরবো, এগুলো। আর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের জন্য না কিনে কিন্তু তোমাদের ওই যে যাচ্ছে না। তো তোমাদের মনে হয় 5টি বা 6টি ইনস্ট্রুমেন্ট তোমাদের সিনিয়রদের কাছ থেকে ওই লিস্টটা নিয়ে ওই একই ধরনের ইনস্ট্রুমেন্ট তোমরাও কিনবা। কারণ ওই ইনস্ট্রুমেন্ট ছাড়া কিন্তু তুমি শিখতে পারবে না, কারণ তোমাকে দেখানো হলো, তোমার কাছে ইনস্ট্রুমেন্ট না থাকলে তুমি তো শিখতে পারবে না। ওই ইনস্ট্রুমেন্টগুলো ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা কোথা থেকে কিভাবে কিনেছিল ওই অনুসারে তোমরাও ওই ধরনের ক্যাটাগরির ইনস্ট্রুমেন্টগুলো মানে এই জাস্ট এই সপ্তাহের মধ্যে কিনে ফেলবা। আগামী সপ্তাহে তোমাদের হলো প্র্যাকটিক্যাল, তোমাদের ইন্টারমেন্ট তোমাদের দেখানো হবে। তোমরা এই সপ্তাহের মধ্যে আগামী আজকে হলো সোমবার, এই সামনের শনিবারের মধ্যে তোমরা কিনবা, যাতে আগামী সপ্তাহে তোমরা এই ইনস্ট্রুমেন্টগুলো হাতে পেয়েই তোমরা শুরু করতে পারো। যা যা ওই যে সিল্ক কিনতে হয়, অথবা নাইলন কিনতে হয়, অথবা আরো যে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, সিজর টিজর, এগুলো কিনতে হবে। ওগুলো ওদের কাছ থেকে লিস্টটা নিয়ে তোমরা অবশ্যই কিনবা। প্রত্যেকের কাছে ওই সেট থাকতে হবে এবং গ্লোভস থাকতে হবে। আর ওই যে আর ড্রেস তোমরা অর্ডার দিয়ে বানাবে না, কিভাবে নিবা সেভাবে ড্রেসও তৈরি করে ফেলতে হবে।
তাহলে আমাদের এই হলো সার্জিক্যাল প্রিপারেশন, যেটা তোমাদের বই নিয়ে পড়তে বলছি, কারণ এই সার্জিক্যাল প্রিপারেশন অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কিভাবে আমরা প্রস্তুতি নিব। তো এখন আমরা আসি হলো উন্ড। উন্ড উন্ড কাকে বলে, উন্ডের ক্লাসিফিকেশন, কন্টেন্ট, এগুলো নিয়ে আলোচনা করবো এখন। উন্ড, উন্ড মানে আমরা জানি যে একটা ক্ষত, তাই না? উন্ড মানে ক্ষত, অথবা ঘা, আমরা বলি ঘা হয়েছে, উন্ড। তো উন্ড এবং আলসার এগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, তো আমরা সেগুলো আজকে আমরা জানতে পারবো। এবং এই উন্ডের কি বিভিন্ন ধরনের উন্ড, উন্ড হলেই যে উন্ড না, এগুলো আবার কোন ক্যাটাগরির উন্ড সেগুলো আমরা জানবো। তো এখন এই উন্ড, উন্ড কাকে বলে? উন্ড ইট ইজ দ্য ব্রেক ডাউন দ্য কন্টিনিউটি অফ সফট টিস্যু। ব্রেক ডাউন দ্য কন্টিনিউটি অফ সফট টিস্যু, অর্থাৎ কোনো একটা মনে করো স্কিন, ওখানে তো একটা স্কিনে টিস্যুর একটা কন্টিনিউশন আছে। তো তুমি মাঝখান থেকে একটা ইনসেশন দিলে অথবা কোনো জায়গায় আঘাত পেলো, তাহলে কি হলো? ওটার একটা কন্টিনিউশনে একটা ব্রেকডাউন হলো, অর্থাৎ ডিসরাপ্ট হলো। এই ডিসরাপশনের কারণে যেহেতু যে জিনিসটা তৈরি হলো তাকে বলতেছি আমরা উন্ড। তো উন্ড, উন্ড আবার কমনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ওপেন উন্ড আর হলো ক্লোজ উন্ড। আবার অ্যাকর্ডিং টু কন্টামিনেশন অনুসারে আবার উন্ডকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন ক্লিন উন্ড, ক্লিন কন্টামিনেটেড উন্ড, কন্টামিনেটেড উন্ড আর হলো ডার্টি উন্ড। তাহলে ওপেন আর ক্লোজ বলতে যেটা বোঝায়, মানে জেনারেলি দুই ভাগে ভাগ করে, একটা ওপেন উন্ড মানে যেটার কিনের সঙ্গে স্কিনের একটা কানেকশন আছে, অর্থাৎ বাইরে থেকে দেখা যাবে যে উন্ডটা, তাকে বলতেছি আমরা ওপেন উন্ড। আর ক্লোজ উন্ড যেমন মনে করো তোমার হলো গ্যাস্ট্রিক আলসার হয়েছে, তাই না? তো তার মানে ভিতরে উন্ডটা তৈরি হয়েছে, তুমি দেখতে পাইতেছো না, সেটাকে বলতেছি আমরা ক্লোজড উন্ড। ঠিক আছে? হয়তো নাকের ভিতরে কোনো ক্ষত হয়েছে, সেখান থেকে তুমি নাক দিয়ে রক্ত আসছে সেটা দেখতে পাচ্ছ, কিন্তু উন্ডটা দেখতে পাচ্ছ না। এরকম এগুলোকে বলতেছি আমরা ক্লোজড উন্ড। আবার অ্যাকর্ডিং টু কন্টামিনেশন অনুসারে আমরা উন্ডকে বলতেছি চার ভাগে ভাগ করতেছি। একটা হলো ক্লিন উন্ড, অর্থাৎ যেটা সার্জিক্যাল উন্ডটাকে ক্লিন উন্ড বলা হয়, অর্থাৎ আমরা সব কিছু অ্যাসেপ্টিক মেজারমেন্ট নিয়ে উন্ড, উন্ড অ্যাসেপ্টিক মেজারমেন্ট নিয়ে যে উন্ডটা তৈরি করতেছি সেটাকে বলতেছি আমরা ক্লিন উন্ড, কোনো ধরনের কন্টামিনেশন বা কোনো কিছুই হয় নাই। ক্লিন কন্টামিনেটেড উন্ড, তো অনেক সময় কোন একটা সার্জারি করতে গেলে দেখা গেল যে কিছু উন্ড হয়তো বা এমনি যে কোনো উন্ড হয়তো দেখা গেল যে না, ক্লিন আছে কিন্তু কিছুটা কন্টামিনেশন হয়েছে, এই জন্য এর নাম হলো ক্লিন কন্টামিনেটেড উন্ড। হয়েছে ঠিকই কিন্তু ক্লিন, কিন্তু কিছুটা কন্টামিনেশন আছে, সেটাকে বলছে ক্লিন কন্টামিনেটেড উন্ড। তারপরে কন্টামিনেটেড উন্ড, অর্থাৎ এখানে মনে করো একটা তুমি রুমেনোটমি করবা, রুমেন কাটবা, তো রুমেনের ভিতরে তো ইনজেস্টটা থাকবে। তো সেটাতে তুমি যখন ইনজেস্টাগুলো বের করতে যাবে কোনো একটা ব্লড বা ইনফেকশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে, তাহলে এই যে ইনজেস্টাগুলো তুমি বাইরে বের করে আনতেছো, তো তখন তো কিছু না কিছু এই ইনজেস্টার যে ফ্লুইড সেগুলো কিন্তু ওই উন্ডে চতুর্দিকে লেগে যাবে। তো সেক্ষেত্রে এই লেগে যাওয়াটা যদি মিনিমাম হয়, মিনিমাম হয়, সেটাই হবে মূলত ক্লিন কন্টামিনেটেড উন্ড। আর যদি এটা এই স্পয়েলার্সটা যদি একটু বেশি হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে কন্টামিনেটেড উন্ড। তাহলে ডার্টি উন্ডটা কি? ডার্টি উন্ড মানে যে কোনো কারণে যদি ওখানে অ্যাবসেস পাস ফর্মেশন করে, সেকেন্ডারি ব্যাকটেরিয়া গ্রো করে হয়তো পাস ফর্মেশন করে ফেলছে, তখন সেটাকে আমরা বলবো ডার্টি উন্ড। ঠিক আছে? তাহলে এই অ্যাকর্ডিং টু কন্টামিনেশন অনুসারে উন্ডকে চার ভাগে ভাগ করা হয়, একটা হল ক্লিন উন্ড, ক্লিন কন্টামিনেটেড উন্ড, তারপরে হচ্ছে কন্টামিনেটেড উন্ড, আর হচ্ছে ডার্টি উন্ড। এখন ওপেন উন্ডগুলোকে প্রায় 17-18 ধরনের ভাগ আছে, 17 ধরনের ভাগ আছে এই ওপেন উন্ডগুলোকে ভাগ করা হয়। তো প্রথমে যেটা যদি আমরা বলি যে ইনসাইজড উন্ড। ইনসাইজ মানে কি? তুমি যদি ইনসিশন দেওয়ার কারণে যদি কোনো উন্ড তৈরি হয়, সার্জিক্যাল ইনসিশন দিয়েছো, এই যে যে কোনো একটা, অর্থাৎ কোনো শার্প অবজেক্ট দ্বারা যদি কোনো উন্ড তৈরি হয়, সেটাকে বলতেছি ইনসাইজড উন্ড। যেমন একটা ব্লেড দিয়ে হতে পারে, একটা নাইফ দিয়ে হতে পারে, এটাকে বলতেছি আমরা ইনসাইজড উন্ড। তাহলে ইনসাইজড উন্ড গেল। তারপরে ল্যাসারেটেড উন্ড। ল্যাসারেটেড উন্ড যদি কোনো কারণে কোনো টিস্যু টিয়ারিং হয়, অর্থাৎ তুমি যদি বার্বেড ওয়্যার, বার্বেড ওয়্যার বলে তার কাটা, তুমি তার কাটার ভিতর দিয়ে কোনো কিছু যদি হাত দিয়ে একটা ফুল তুলতে যাও বা কোনো কিছু, তাহলে হাতের সঙ্গে লেগে গেল, দিয়ে একটু সেরে বেড়ে গেল, অর্থাৎ টিয়ারিং হলো টিস্যু, এই ধরনের উন্ডটাকে বলা হচ্ছে ল্যাসারেটেড উন্ড।
ল্যাসারেটেড উন্ডের সাথে আরেকটা উন্ড আছে, যেমন অ্যাব্রাশন। অ্যাব্রাশন হলো, তুমি যদি মনে করো তুমি দৌড় দিয়ে ক্লাসে যাচ্ছিলা বা হল থেকে নিচে নামতেছিলা, তো দেওয়ালের সঙ্গে কোন একটা রাফ অবজেক্টের সঙ্গে তোমার ঘষা খাইলো। তো ঘষা খাইলে কি হলো, ওখানে উপরে যে একটা ছাল চলে গেল, আমরা বলি না ছাল চলে গেছে। এই যে ছাল চলে গেলে হঠাৎ কোনো ব্লিডিং হয়নি, কিছু না, কিন্তু একটা ঘষা লাগছে, এটাকে বলতেছি আমরা অ্যাব্রাশন। কিন্তু ল্যাসারেটেডটা একটু আলাদা। ল্যাসারেটটা কি, এটা সাধারণত একটু ইরেগুলার হবে, এটার ক্ষেত্রে ইরেগুলার, কিন্তু ওটা সাধারণত বারবেট ওয়্যার মতো কিছু হবে, সেক্ষেত্রে ওটাতে ব্লিডিং হতে পারে এবং ডিপনেসটা বেশি হতে পারে। কিন্তু এই অ্যাব্রাশনের ক্ষেত্রে শুধুমাত্র সুপারফিশিয়াল লেয়ারটা ডিসরাপ্ট হবে, এটা হবে অ্যাব্রাশন। কারণ পরীক্ষায় এই থাকে যে ল্যাসারেটেড উন্ড আর অ্যাব্রাশনের মধ্যে পার্থক্য কি, ল্যাসারেটেড এবং ইনসাইজডের মধ্যে পার্থক্য কি, এগুলো পরীক্ষায় কোশ্চেনও জিজ্ঞাসা করা হয় এবং পরীক্ষায় থাকে। পাংচার ডোন যদি কোনো শার্প পয়েন্টেড অবজেক্ট দ্বারা কোনো যদি হয়, যেমন আলফিন, কোনো নিডিল অথবা সুচ, এগুলো দিয়ে যদি কোনো কারণে তোমার কোনো একটা উন তৈরি হয়, একটা পেরেক দিয়ে হইলো, তখন সেটাকে বলতেছি আমরা পাংচার ডোন। এবং পাংচার ডোনটা খুবই ডেঞ্জারাস। কারণটা কি, যদি ওই ইনস্ট্রুমেন্টটা বা ওই অবজেক্টটি যদি কন্টামিনেটেড থাকে, তো তাহলে সেটি যদি ভিতরে প্রবেশ করে, এবং আমরা জানি যে এনভায়রনমেন্টে অনেক কি বলে ডেঞ্জারাস কিছু অর্গানিজম থাকে যেগুলো কিনা স্পোর ফর্মেশন করে থাকে, যেমন ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এটা সাধারণত কি হয়, স্পোর ফর্মেশন করে থাকে। গ্যাস গ্যাংরিনের জন্য ক্লস্ট্রিডিয়াম শোভি। এগুলো যেগুলো এ ধরনের কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, অ্যানারবিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেটা কিনা এনভায়রনমেন্টে অ্যারোবিক কন্ডিশনে স্পোর ফর্মেশন করে থাকে, ওই ধরনের কোনো অবজেক্ট যদি কোনো কারণে ওই ধরনের অর্গানিজম দ্বারা কন্টামিনেটেড থাকে, সেটি যদি তোমার ওই উনটা তৈরি করে, তো তাহলে ওই অর্গানিজমটা ওখানে তো অ্যানারোবিক কন্ডিশনের কারণে সে কি হবে, সে আবার ভেজিটেটিভ ফর্মে চলে আসবে এবং সেটি গ্র্যাজুয়ালি সে স্প্রেড করবে। এবং এটা খুব ডেঞ্জারাস। এই জন্যই পাংচার ডোনটা যে কোনো কারণে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হতে পারে, এবং অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয় অনেক ডেঞ্জারাস মানে রোগ তৈরি হতে পারে, যেমন আমরা বললাম টিটেনাস হতে পারে, যেটা হয়। আমরা টিটেনাস এই জন্য তো কোনো একটা পয়েন্টেড অবজেক্ট দ্বারা হইলেই কিন্তু আমরা কি করি, আমরা টিটেনাসের টিটি ভ্যাক্স বা টিটানল এগুলো ইঞ্জেকশন নিয়ে নিই, ভ্যাকসিন নিয়ে নিই। তারপরে হচ্ছে পেনিট্রেটিং ওন্ড। এটাও একটা উন্ড, যেটা কিনা কোনো মনে করো একটা লং অবজেক্ট দ্বারা, লং পয়েন্টেড অবজেক্ট দ্বারা যদি কোনো একটা ক্যাভিটি পর্যন্ত যায়, যেমন তুমি কোনো কাউকে স্ট্যাবিং করছো, তো তাহলে এটা হবে, এটা হলো পেনিট্রেটিং উন্ড হবে। অর্থাৎ স্কিনের সঙ্গে কোন একটা ক্যাভিটির যখন একটা মানে লিঙ্কেজ থাকবে, সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি হতে পারে, ইউটেরাস হতে পারে, বা অন্য কোনো ইভেন জয়েন্ট হতে পারে, থ্রট হতে পারে। এগুলো যখন হবে তখন সেটাকে বলতেছি আমরা পেনিট্রেটিং ওন। তারপরে হলো পারফোরেটিং ওন। পারফোরেটিং ওনটা হচ্ছে যদি কোন একটা লং অবজেক্ট, যেমন তরবারির মতো এরকম একটা কোনো লং অবজেক্ট দিয়ে কি করা হলো, তোমাকে এক দিক দিয়ে ঢুকায় আরেক দিক দিয়ে বের করে দেওয়া হলো, এটাকে বলতেছি পেনিট্রেটিং ওন বা পারফোরেটিং ওন। পারফোরেটিং ওন বলতেছি অর্থাৎ একটা দিক দিয়ে ঢুকে, মানে তাহলে পেনিট্রেটিং এর ছিল একটা ওপেনিং, আর পারফোরেটিং এর কয়টা ওপেনিং, দুটি ওপেনিং থাকতেছে। সে এর ভিতরের অর্গান দেওয়া হয়, যেহেতু লং অবজেক্ট সেই জন্য আবার আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে, এটা হবে পারফোরেটিং ওন্ড। এটা সাধারণত লং অবজেক্ট দ্বারা হয়। আহ, এটার সাথে আরেকটা উন্ডের সম্পর্ক আছে, যেরকম যেটাকে বলতেছে গান শট অন, গান শুট অন, গান শুট অন। অর্থাৎ কোনো ফায়ার আর্মস দ্বারা যদি কোনো উন্ড হয়, তখন তাকে বলতেছে গান শুট উন্ড। তো ফায়ার আর্মস দ্বারা হয় তার মানে কি, কোনো বুলেট একদিক দিয়ে ঢুকে আরেক দিয়ে বের হয়ে যেতে পারে। তো এই যে বুলেট একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল, তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পারফোরেটিং উন্ড, কিন্তু যেহেতু অবজেক্টের উপর ভিত্তি করে, অর্থাৎ অকারিং অবজেক্ট, ওটা লং কোন একটা অবজেক্ট ছিল আর এটা বুলেট ছিল, এই জন্য এর নাম হলো ফায়ার আর্মস। এই জন্য এটাকে বলতেছি গান শুট ওন্ড। এমন কথা হলো, অনেক সময় পরীক্ষায় বা ভাইভাতে জিজ্ঞাসা করে এটা পারফোরেটিং ওন্ড, কারণ যে তরবারি দিয়ে মনে করো একজনকে মেরে ফেললো, অথবা বড় লম্বা একটা চাকু দিয়ে তাকে আঘাত করলো কোনো একটা অ্যানিমেলকে, অথবা কেউ একটা পিস্তলের গুলি লাগলো, তাহলে এখন দুটার ক্ষেত্রে তো দুটাই ওপেনিং আছে, ডবল ওপেনিং। তাহলে তুমি অ্যাজ এ ডাক্তার হিসেবে তুমি হয়তো পোস্টমর্টেম করতেছো, তাহলে তুমি কিভাবে এনশিওর করবা যে এটা হলো
পেনিট্রেটিং পারফোরেটিং উন্ড, বা মানে কি দ্বারা হয়েছে, মানে এটা কি গানশট উন্ড নাকি পারফোরেটিং উন্ড, এটা কিভাবে তুমি শিওর হবে? এটা শিওর হওয়ার জন্য যদি পারফোরেটিং হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু লং একটা অবজেক্ট দ্বারা হবে এবং শার্প অবজেক্ট, সেক্ষেত্রে কাটিং যে দিক দিয়ে ঢুকছে এবং যে দিক দিয়ে বের হয়েছে দুটা লিপই, মানে যে ওপেনিংটা কিছুটা কি হবে, লিপটা যে কাটিং লিপটা স্মুথ থাকবে। কিন্তু তুমি যদি গান শটের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে কি হবে, সে একটা টিস্যু ব্রেকডাউন করে কিন্তু এবড়ো থেবড়ো ভাবে ঢুকবে। আবার হয়তো ঢোকার জায়গাটা একটু ছিদ্র ছোট গোল হয়ে থাকবে, তাই না, রাউন্ড শেপ থাকবে, এবং যেটা বের হবে সেই জায়গাটা একটু রাউন্ডটা বড় হবে এবং ওই জায়গাটা টিস্যু টেয়ারিং হবে বেশি। এবং আরেকটা কিভাবে, এটা দেখে হয়তো হয়তো তুমি বুঝতে পারলা যে ঠিক আছে, এটা যেহেতু রাউন্ড ওপেনিং ওটা হয়েছে, সেটা দেখে তুমি হয়তো বললা। এখন কথা হলো যে অনেক সময় তো শার্প কোনো রড দিয়েও তো এরকম হতে পারে যে তাকে একদিক দিয়ে ঢুকাইছে আরেক দিয়ে বের করছে, তা সেক্ষেত্রেও তো রাউন্ড হবে। তো তাহলে তাহলে কিভাবে তুমি এনশিওর হবা? তখন তোমাকে চিন্তা করতে হবে কি, তুমি যদি ওখানে ফায়ার আর্মস হলে তো তুমি ওখানে বুলেটের বা বারুদের গন্ধ থাকবে। তো বারুদের যদি গন্ধ থাকে তাহলে তুমি এটা বুঝবে এটা গান শটন। আর যদি বারুদের গন্ধ না থাকে তাহলে তুমি বলতে পারো যে এটা কোনো লং শার্প অবজেক্ট দ্বারা হয়েছে, এটা করা হয়েছে, এই খুন করা হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমরা আমরা যখন তুমি হয়তো এগুলো ক্লিনিক্যাল প্যাথোলজি বা এগুলো তোমরা হয়তো করবা, এই জিনিসগুলো হয়তো আর আলোচনা করবে, পোস্টমর্টেম কিভাবে, আবার জুরিসপ্রুডেন্স এগুলো তোমরা পড়বা, তখন আরো জিনিসগুলো জানবে। এখানকার আসপেক্টে এইটুকু তোমাদের বলা। তারপরে হলো আমরা অ্যাব্রাশন আলোচনা করেছিলাম আগে, তারপরে অ্যাভালশন বা ইভালশন উন্ড, অর্থাৎ কোনো জায়গায় কোনো উন্ডের যদি গ্রস একটা টিস্যু লস হয়, যেমন মনে করো একটা হুপ, একটা গরুর হুপ এফএমডি হয়ে হুপটা পুরাটাই খুলে পড়ে গেল, এই যে উন্ড অথবা কোনো কারণে আঘাত লেগে ওই হুপের অংশটা, যে হাড় যে শক্ত অংশটা পুরাটাই খুলে গেল, তখন অর্থাৎ গ্রস কোনো টিস্যু লস হবে, সেটাকে বলতেছি অ্যাবালশন অথবা ইভালশন উন্ড। অ্যাসেপ্টিক উন্ড, অ্যাসেপ্টিক বলতে কোনো ধরনের সেপ্টিসেমিয়া হয় নাই, অ্যাসেপ্টিক একদম স্টেরিলাইজ উন্ড যেটা বলতেছি, সেটা হচ্ছে অ্যাসেপ্টিক উন্ড। এটা সাধারণত যেগুলো আমরা সার্জিক্যাল উন্ডগুলো হলো অ্যাসেপ্টিক উন্ড। তাহলে সেপ্টিক উন্ড কি? সেপ্টিক উন্ড যেটাতে কি কন্টামিনেশন হবে, অর্থাৎ সেপ্টিসেমিয়া হয়ে গ্রো করবে, অর্থাৎ ব্যাকটেরিয়া গ্রো করবে, সেগুলোকে বলতেছি ব্যাকটেরিয়া কন্টামিনেশন হবে এবং সেটা ব্লাডে গিয়ে তৈরি মানে প্রবলেম সৃষ্টি করবে, তো সেটাকে বলতেছি আমরা সেপ্টিক উন্ড। তারপরে হচ্ছে পয়জন উন্ড, যদি কিনা কোনো পয়জন বা অথবা টক্সিনের কারণে যদি হয়, পয়জন কোনো একটা আছে, কেমিক্যাল পয়জন, কেমিক্যাল কোনো একটা পয়জনাস কেমিক্যাল বা ইরিটেটিভ কেমিক্যাল, সেটা দ্বারা যদি হতে পারে, অথবা কোনো টক্সিক প্ল্যান্টের কাছে গেছো, তাহলে সেক্ষেত্রে তোমার একটা উন্ড তৈরি হতে পারে, সেক্ষেত্রে এটাকে বলতে পয়জন উন্ড। ভিরুলেন্ট উন্ড, তো ভিরুলেন্ট উন্ড যেগুলো কোনো কোনো ইনফেকশিয়াস কজ, যেমন অ্যানথ্রাক্স এফএমডি এগুলো কারণে যদি হয়, তখন সেই উন্ডটাকে বলা হচ্ছে ভিরুলেন্ট উন্ড। তারপর এনভেনোমন্ট, এনভেনোমন্টটা হচ্ছে যদি কোনো স্নেক অথবা কোনো কি বলে পয়জনাস কোনো ইনসেক্টের কারণে, বাইটিং এর কারণে হয়, তাকে বলা হবে এনভেনম উন্ড। যাদের ভেনম আছে, তাই না, বিষ আছে, এই ধরনের যদি কোনো বাইটিং বাইটিং করছে, করার পরে যে উন্ডটা তৈরি হবে, তখন বলতেছি আমরা এনভেনোমন। আবার এই এনভেনোমনকে অনেক সময় স্নেক বাইট উন্ড বলা হয়, স্নেক বাইট হলে তার মানে তুমি সরাসরি স্নেক বাইট উন্ড। আবার অনেক সময় আবার বলা হয় ডগ বাইট উন্ড, অর্থাৎ ডগের কামড়ের কারণে হয়েছে, এই জন্য তাকে ডগ বাইট উন্ড বলবো। তারপরে হচ্ছে গ্র্যানুলেটিং উন্ড, অর্থাৎ যে উন্ডটা তার হিলিং টেন্ডেন্সি থাকবে তাকে বলতেছি গ্র্যানুলেটিং উন্ড। ভাইরাস যে উন্ডটার হিলিং টেন্ডেন্সি থাকবে না তাকে বলবো আমরা আলসারেটিভ উন্ড। তাহলে আমরা বোঝা গেল উন্ড এবং আলসারের মধ্যে পার্থক্য। উন্ড হলো উন্ড, আলসারও ইটসেলফ একটা উন্ড, কিন্তু উন্ড তখনই বলবো যার হলো কিনা হলো হিলিং টেন্ডেন্সি থাকে। আর আলসার হচ্ছে যার হিলিং টেন্ডেন্সি থাকবে না, ওটাও একটা উন্ড কিন্তু হিলিং টেন্ডেন্সি থাকবে না, হিলিং হতে চাইবে না, তখন তাকে বলতেছি আমরা আলসারেটিভ উন্ড। তারপরে হলো ড্রাই উন্ড, যে উন্ডটা শুকনা থাকে, কোনো ধরনের ডিসচার্জ নাই, সেটাকে বলতেছি ড্রাই উন্ড। ময়েস্ট উন্ড, যেখানে ডিসচার্জ আসতেছে, অনেক সময় আমরা বলি যে কষানি ঝরতেছে উন্ড থেকে, এটাকে বলতেছি আমরা ময়েস্ট উন্ড। ঠিক আছে, তো ড্রাই উন্ড না ময়েস্ট উন্ড এটাও জানার বিষয়, এই জন্য যদি তুমি
অ্যান্টিবায়োটিক পাউডার ব্যবহার করবা না অয়েনমেন্ট ব্যবহার করবা। অনেক সময় আমরা পাউডার অথবা অয়েনমেন্ট লিখি লোকালি কোনো, বা তোমাকে ডাক্তাররা দেয় দেন তাই না, যে একটা অয়েনমেন্ট দিল, অনেক সময় পাউডার দেয়। তাহলে কখন পাউডার দিবে? অ্যান্টিবায়োটিক দুটাই, অ্যান্টিবায়োটিক দুটাই, তাহলে কখন অয়েনমেন্ট দিবে কখন পাউডার দিবে? যদি ড্রাই হয় তখন তোমাকে অয়েনমেন্ট দিবে, যখন ময়েস্ট হবে তখন তোমাকে দিতে হবে পাউডার ফর্মে অ্যান্টিবায়োটিক। তাছাড়া ওই পাউডার ফর্মে দিলে কি হবে, ওই জায়গাটাতে অ্যাবজর্ব করে সে ওখানে লেগে থাকবে। আর আর ড্রাই উন্ডের ক্ষেত্রে অয়েনমেন্ট দেওয়া হয় এই জন্য, এটা গ্লিসারিন যুক্ত থাকে এই জন্য ওই জায়গাটাতে লেগে থাকবে, ওষুধটার অ্যাক্টিভিটিটা থাকবে, তাছাড়া কিন্তু থাকবে না। এই জন্য যদি ময়েস্ট উন্ড হয় দিতে হবে পাউডার ফর্মে অ্যান্টিবায়োটিক, আর যদি এটি ড্রাই উন্ড হয় তাহলে অয়েনমেন্ট ফর্মে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এ হলো মূলত উন্ডের ক্লাসিফিকেশন। এই উন্ডের ক্লাসিফিকেশনগুলো একটার সাথে আরেকটার কিন্তু ডিফারেন্সিয়েশন পরীক্ষায় থাকে এবং পরীক্ষায় জিজ্ঞাসা করে, এবং অনেক সময় ব্রিফলি ডেসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপ অফ ওপেন উন্ড এরকম ভাবেও কোশ্চেন আসে। সেক্ষেত্রে তোমাকে এই 17-18 ধরনের উন্ডগুলো তোমাকে নাম লিখতে হবে এবং তার ব্রিফ ডেসক্রিপশন কি দ্বারা হয় সেটা দিতে হবে। আর ডিফারেন্সিয়েশন হলে তুমি দুটা ডিফারেন্সিয়েশনের দুটা ডেফিনেশন দিতে পারো, কি দ্বারা হয় সেটা দিতে পারো। এভাবে তুমি ডিফারেন্সিয়াল কিছু পয়েন্ট নিয়ে এসে তুমি উদাহরণ সহ তুমি দিতে পারো, তাহলে সুন্দর করে তোমার ইয়েটা হবে। কিন্তু ডিফারেন্সিয়েশন চাইছে তুমি শুধু দুটা ডেফিনেশন দিয়ে রাখছো, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। হয়তো খুবই যৎকিঞ্চিত কিছু নাম্বার পাওয়া যেতে পারে 0.5, কিন্তু ভালো করে নাম্বার পাইতে গেলে ডিফারেন্সিয়েশন মানে তোমাকে ডিফারেন্সিয়েশন বক্স তৈরি করে ওখানে তোমাকে তৈরি করে মানে লিখতে হবে। তাহলে আজকে আমি এই এই উন্ডের এই ক্লাসিফিকেশন পর্যন্ত আমি রাখলাম। অন্য একদিন উন্ড হিলিং এর মেকানিজম, তারপরে এবং উন্ডের ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটি আমরা আলোচনা করব। আজকে পর্যন্ত থাকলো। আর তোমরা ডে বাই ডে তোমাদের পড়াশোনাগুলো সুন্দর করে বই বিভিন্নভাবে পড়াশোনা করতে হবে, তাছাড়া কিন্তু এগুলো আসতে কিন্তু জটিল বিষয়গুলো আসবে, তখন কিন্তু বুঝতে সমস্যা হবে। তাহলে এখন আমরা আসতেছি যে তোমাদের ইয়ার উপরে, অ্যানেস্থেসিওলজি। এই 42 আইডি 42 আইডি 42। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি বলো তো যে আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করলাম সার্জারির। স্যার আজকে হচ্ছে মেইনলি উন্ড স্টারাইজেশন দেখাইছেন, আর হচ্ছে উন্ড নিয়ে আর কি আলোচনা হয়েছে মেইনলি। আর কিছু হয় নাই? সরি স্যার। কে কি সাপ্লিমেন্ট করতে পারবা? আর কি হয়েছে? 12 আইডি 12 আইডি 12 বলো কি কি পয়েন্ট আজকে কি কি টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার আমার ওই দুইটাই মাথায় আসতেছে, আরো ছিল কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না। কেন তুমি ছিলে না প্রথম ক্লাসের প্রথম দিকে? ছিলাম স্যার। আর এই এই এটা পড়লেই শেষ, বাংলা পড়লে আবার একটা আরেকটা পড়লেই শেষ। কে পারবে? প্রথম থেকে ছিল ক্লাসে কেউ? আসসালামু আলাইকুম স্যার। স্যার সুচার কাকে বলে, সুচার টাইপ, নট, সুচার টেকনিক, হুম। তারপর স্যার স্টেরিলাইজেশন, স্যার সার্জিক্যাল প্রিপারেশন, আর স্যার উন্ড, টাইপ অফ উন্ড। হ্যাঁ। তাহলে আমরা এখানে আজকে মেজর যে টপিকগুলো আলোচনা করেছি হলো নট, সার্জিক্যাল টেকনিকের ক্লাসিফিকেশন, তারপরে স্টেরিলাইজেশন, তারপরে সার্জিক্যাল প্রিপারেশন, আর হলো উন্ড সম্পর্কে আলোচনা করলাম ক্লাসিফিকেশন পর্যন্ত। এই, ঠিক আছে। এখন আমরা অ্যানেস্থেসিওলজির অংশে যাব। অ্যানেস্থেসিওলজি আজকে যে বিষয়টি তোমাদের একটু আলোচনা করতে চাই, আহ, অন্যান্য বিষয়গুলো তোমাদের মনে করো টপিকগুলো একটু মুখস্থ করার মতোই করতে হবে, কারণ কিছুটা এগুলো মুখস্থর মতোই, কারণ এই অ্যানেস্থেসিওলজির অনেক বিষয় আছে যেগুলো মুখস্থ করতে হবে। তোমার ডোজ, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আজকে আমি আলোচনা করতে চাই যে যে লোকাল এবং রিজনাল অ্যানেস্থেসিয়া। কারণ আমরা যে অ্যানেস্থেসিয়া আমরা বলেছিলাম, অ্যানেস্থেসিয়া সাধারণত 3 ধরনের হয়: লোকাল, মানে লোকাল, রিজনাল অ্যান্ড জেনারেল অ্যানেস্থেসিয়া। তো লোকাল এবং রিজনাল যে অ্যানেস্থেসিয়াটা, এটা কি কেন করা হয় বা কিভাবে করা হয় সেই বিষয়গুলো একটা আলোচনা করব।
একটা আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক্সের কি কি প্রপার্টিজ থাকবে সেটি আলোচনা করব, এবং আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক্স গুলো ক্লাসিফিকেশন আমরা কিভাবে করতে পারি, কিভাবে প্রয়োগ করতে পারি, এগুলো আলোচনা করব। তাহলে লোকাল অ্যানেস্থেটিক্স তো আমরা বুঝতেছি যে লোকালি কোন একটা জায়গায় কোন একটা ছোট্ট অপারেশন করার জন্য যে অ্যানেস্থেটিক্সটা ব্যবহার করতেছি সেটাকে বলতেছি, বা যে অ্যানেস্থেসিয়া মানে পদ্ধতিটা ব্যবহার করতেছি তাকে বলতেছি লোকাল অ্যানেস্থেসিয়া। যে এজেন্টটা ব্যবহার করতেছি, যে কেমিক্যালটা ব্যবহার করতেছি তাকে বলতেছি লোকাল অ্যানেস্থেটিক্স। তো লোকাল একটা অ্যানেস্থেটিক্সের কি কি বৈশিষ্ট্য থাকবে, অ্যানেস্থেটিক্সের মানে অর্থাৎ লোকাল অ্যানেস্থেটিক্সের কি কি বৈশিষ্ট্য থাকবে? তো বলতেছি আমরা র্যাপিড অনসেট অফ অ্যাকশন উইথ কনসিডারেবল ডিউরেশন, অর্থাৎ খুব দ্রুত প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই তার অ্যাকশন থাকবে, এবং কি করতে হবে, একটু নির্দিষ্ট সময় পর্যন্ত সে ডিউরেশনটা মেনটেন করবে। নন ইরিট্যান্ট হতে হবে, ইজিলি মিসেবল হতে হবে, অর্থাৎ যে কোনো একটা অ্যাড্রিনালাইন অথবা ভেসোকনস্ট্রিক্টর, অনেক সময় কিন্তু বাজারে দেখবা যে লিডোকাইন সাথে পাওয়া যায়, লিডোকাইন এ থাকে, অ্যাড্রিনালিন, অথবা জ্যাসোকাইন পাওয়া যায়, জ্যাসোকাইন এ নামে পাওয়া যায়। এ যখনই থাকবে ওটা হলো অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনের মেন হলো দুটি কাজ, একটা হলো ভেসোকনস্ট্রিকশন করে, আর একটা হলো ওই যে লোকাল অ্যানেস্থেসিয়ার যে ডিউরেশনটা বাড়ায় দেয় অ্যাড্রিনালিনটা। তো অ্যাডল্যান্ড কিভাবে ডিউরেশনটা বাড়ায়, কারণ সে লো অ্যাবজর্পশন মাধ্যমে, যেহেতু ভেসেল কনস্ট্রিকশন হচ্ছে তাহলে অ্যাবজর্পশনটা দ্রুত হবে না, তাহলে ওই ওষুধটা ওখানে থাকবে বেশিক্ষণ ধরে, এ তাহলে ওখানে অ্যানেস্থেসিয়াটাও বেশিক্ষণ ধরে থাকবে। তাহলে অ্যাড্রিনালিনের অনেক সময় ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইউজ অফ অ্যাড্রিনালিন উইথ লোকাল অ্যানেস্থেটিক্স। তাহলে অ্যাড্রিনালিনের দুটি কাজ, একটা হলো ভেসো কনস্ট্রিকশন করে, অর্থাৎ ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে, ফলে কি হয়, ব্লাড ওই ওষুধটা মানে ভেসো কনস্ট্রিকশন করলে যেটা সুবিধা হয়, তুমি যখন ইনজেকশন দিবা ওখানে ব্লিডিং কম হবে। আরেকটা কি কাজ, সে ওই যে লোকাল অ্যানেস্থেটিকের ডিউরেশনটা, যেহেতু অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা কমায় দেয়, ফলে তার ডিউরেশনটা বেড়ে যায়। তাহলে আমরা বললাম র্যাপিড অনসেট অফ অ্যাকশন উইথ কনসিডারেবল ডিউরেশন। 2 নম্বর বললাম নো রিটার্ন টু টিস্যু অর নার্ভস হোয়েন অ্যাপ্লাইড অর ইনজেক্টেড, ইজিলি মিক্সেবল উইথ অ্যাড্রেনালিন, poor absorption from the injection site, significant depression of the sensory nerve ending। ঠিক আছে, এই হলো মূলত 5টি বৈশিষ্ট্য। এখন এখানে বিষয় আছে কিছু বোঝার, লোকাল অ্যানেস্থেটিক প্রয়োগ করার ক্ষেত্রে, ইনজেকশন বা ইনফিলট্রেশন করার ক্ষেত্রে, এটা যেহেতু লোকাল অ্যানেস্থেটিক, এটা খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবে ব্লাড ভেসেলের মধ্যে না যায়। যদি ব্লাড ভেসেলের মধ্যে যায় তখন সেটা তো আবার সিস্টেমিক অ্যাকশন করবে, তখন কিন্তু লোকাল অ্যানেস্থেটিক যদি কোনো কারণে ব্লাড ভেসেলের ভিতরে চলে যায় তাহলে কিন্তু সে টক্সিসিটি করবে এবং অ্যানিমেলটা মারা যেতে পারে। কারণ এটা লোকালি, অর্থাৎ তোমাকে স্কিনের নিচে দেওয়া হয়, সাধারণত মাইনর কোনো সার্জারির ক্ষেত্রে স্কিনের নিচে বা কোনো একটা নির্দিষ্ট মাসেলে ওই জায়গাতে দেওয়া হয়, কিন্তু দেওয়ার সময়, প্রয়োগ করার সময় একটু ব্যাক প্রেস করে দেখা হয় যে এটা কোনো ব্লাড ভেসেলের মধ্যে ওষুধটা যাচ্ছে কিনা। এভাবে এটা মানে প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হয়। তারপরে এখন এখন লোকাল অ্যানেস্থেটিক্স কি কি উপায়ে ব্যবহার করা হয়, এটা অনেক সময় সারফেস অ্যানেস্থেসিয়া হিসেবে ব্যবহার করা হয়, সারফেসে ইনফিল্ট্রেশন যেটা বলতেছিলাম, ইনফিল্ট্রেশন অ্যানেস্থেসিয়া হিসেবে ব্যবহার করা হয়। যে তারপরে হচ্ছে রিজনাল অ্যানেস্থেসিয়া হিসেবে ব্যবহার করা হয় লোকাল অ্যানেস্থেটিক্সটা। রিজনাল অ্যানেস্থেসিয়া হিসেবে কি ব্যবহার করা হয়, তুমি মনে করো একটা উপরে, এটা তো মেনলি অ্যানেস্থেসিয়া মানে কি, এর সেন্সেশনটাকে কমাই দিবে, তাই তো? তো সেন্সেশনটা যেহেতু কমাই দিবে বা সেন্সেশনটাকে ব্লক করে দিবে, এটা কিভাবে ব্লক করে? তা আমরা জানি যে নিউরন হলো নার্ভাস সিস্টেমের একককে বলা হয় নিউরন। তো নিউরন তোমরা যখন পড়ছো আগে বায়োলজি, তোমার দেখছো যে নিউরনের দুটি অংশ থাকে, একজন থাকে আর ডেনড্রাইট থাকে, এবং একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মাঝখানে একটা গ্যাপ থাকে যেটাকে বলা হয় সিনাপস, এবং ওই সিনাপসের ভিতরে থাকে এক ধরনের ফ্লুইড, যে ফ্লুইডটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটারের কাজ হলো পালসেশন, একটা পালস সে এক জায়গা থেকে আরেকটা নার্ভে, একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে পার করে, সিগন্যালটা পার করে। তো এখন এবং ওখানে কোনো ঘটনা ঘটলে সেটি আবার তাকে এইভাবে নার্ভের রিপ্লাইটা দেয়। তো এখন এই ওষুধগুলোর কাজ হচ্ছে এই সিনাপসের যে নিউরো ট্রান্সমিটারটা আছে, এই নিউরো ট্রান্সমিটারগুলোকে ব্লক করে দেয়।
ফলে কি হয়, এই নার্ভের যে পালসেশনটা সে একটা নার্ভ থেকে বা একটা নিউরন থেকে আর একটা নিউরনে নিয়ে যেতে পারে না, ফলে তুমি আর ব্যথাটা পাও না। এটাই হলো মেন কাজ অ্যানেস্থেটিক্সের। এখন কথা হলো যে যদি তোমার কোনো একটা জায়গায় নার্ভ ফ্লেক্সাস আছে, যে নার্ভটা মনে করো একটা পায়ে অথবা পায়ের হয়তো মনে করো থাই রিজনে, ওখানে নার্ভ ফ্লেক্সাস তোমার নাম শুনছো, যেখানে অনেকগুলো নার্ভ একসাথে জমা হয়, ওখান থেকে ব্রাঞ্চিং হয়েছে, ওই নার্ভ ফ্লেক্সাসে যদি তুমি একটা ইনজেকশন করো তাহলে কি হবে? তাহলে ওই পুরা হাতটা বা পুরা পাটা কি হবে? অবশ্যই থাকবে। এটাকে বলতেছি আমরা রিজনাল অ্যানেস্থেসিয়া। যেমন লো এপিডুরাল অ্যানেস্থেসিয়া আছে, হাই এপিডুরাল অ্যানেস্থেসিয়া, এগুলো কিন্তু এক ধরনের রিজনাল অ্যানেস্থেসিয়া। তারা প্যারাভার্টেব্রাল নার্ভ ব্লক আছে, এগুলো এক ধরনের রিজনাল অ্যানেস্থেসিয়া। বাবা, শোনা শোনা, আমার আর একটা মার্কেট ইঞ্জিনিয়ার দিছে ওই যে কার্টুন। এগুলো হলো রিজনাল অ্যানেস্থেসিয়া। তো এগুলো সুন্দর সুন্দর টেকনিক আছে, আমরা প্র্যাকটিক্যালি আমরা শিখবো। তোমাদের ছাগল কেনা হইলে তোমরা বলবা, তারপরে তোমাদের ছাগল ওটা দেখানো হবে। তারপরে এখন এই যে লোকাল অ্যানেস্থেসিসটা আমরা আমরা ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়, আবার টপিক্যালি ইউজ করা যায়। যেমন চোখে অনেক সময় দেওয়া হয় ড্রপ, এক ধরনের ড্রপ আছে, সেগুলো কিন্তু চোখে দেওয়া হয়। আহ, তারপরে হলো মিউকাস মেমব্রেনে দেওয়া হয়, অন্য এজেন্টের সঙ্গে দেওয়া হয়, এই ধরনের বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো আমরা সেটা কমনলি ব্যবহার করি হলো লিডোকাইন হাইড্রোক্লাইন। এছাড়া আরো লোকাল অ্যানেস্থেসিস আছে প্রোকাইন হাইড্রোক্লোরাইড, লিডোকাইন, প্রোপাইন, বুপিভাকাইন, মেপিভাকাইন, এগুলো নামে লোকাল অ্যানেস্থেসিস গুলো পাওয়া যায়। এগুলো অবশ্যই বই থেকে একটু, আরো অন্যান্য বই দেখে একটু পড়ে নিবা সুন্দর করে। তাহলে এ হলো মূলত লোকাল এবং রিজনাল অ্যানেস্থেটিক্স। তো এখন আমরা এই লোকাল বা রিজনাল অ্যানেস্থেটিক্স হিসেবে আমরা এগুলো ব্যবহার করলাম। তারপরে আমরা আসি যে মাসেল রিল্যাক্সেন্ট বলতে একটা বিষয় আছে, মাসেল রিল্যাক্সেন্ট। যে কোনো একটা অ্যানেস্থেসিয়া করার সময় একটা কারণ যদি মাসেল রিল্যাক্স না হয়, তাহলে কিন্তু ইনসিশন দেওয়া এবং ওখানে অপারেশনটা ম্যানেজ করা কঠিন হয়। এই জন্য মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে আমরা সাধারণত জাইলাজিন ব্যবহার করা হয়, জাইলাজিন মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া মাসেল রিল্যাক্সেন্ট আছে হিসেবে আছে ম্যাগনেসিয়াম সালফেট আছে, সেটাও কিন্তু ব্যবহার করা হয়। তো যদি কোনো জায়গায় যে মাসেল রিল্যাক্স না করে, তাহলে সেক্ষেত্রে অপারেশন করাটা একটু কঠিন হয়। কারণ মনে করো একটা রুম এনে ইনসিশন দিয়েছো, কিন্তু মাসেল রিল্যাক্সেন্ট যদি না হয়, বা অথবা কোনো একটা গরুর হলো ইউটেরাসে ইনসিশন দিয়েছো, তাহলে মাসেলগুলো কনস্ট্রিক্ট করে থাকলে কি হবে, তোমাকে ইনসিশনটা বেশি বড় দিতে হবে। আর মাসেলটা যদি রিল্যাক্স হয়ে থাকে, তাহলে কিন্তু ইনসিশন কম দিয়ে তুমি অনেক বড় জায়গা, অনেক স্পেসটা বেশি নিতে পারতেছো। এই এর পরে আমরা আসতেছি প্রি অ্যানেস্থেটিক এজেন্ট। প্রি অ্যানেস্থেটিক এজেন্ট মানে অ্যানেস্থেসিয়া করার আগে যে এজেন্ট গুলো ব্যবহার করে অ্যানেস্থেটিক্স এর ডোজটা এবং অ্যানেস্থেসিয়াটাকে সেফ এবং ইজি করা যায়, এবং সেটা যেন র্যাপিড রিকভারি করে, এই ধরনের বা এবং কোনো ধরনের যেন কমপ্লিকেশন তৈরি না হয়, এই ধরনের যে এজেন্ট গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলতেছি প্রি অ্যানেস্থেটিক এজেন্ট। প্রি অ্যানেস্থেটিক এজেন্ট অর্থাৎ মেন অ্যানেস্থেটিক্স প্রয়োগের আগে যে অ্যানেস্থেটিক যে কেমিক্যাল গুলো বা ড্রাগ গুলো ব্যবহার করা হয়, সেগুলোকে বলতেছি প্রি অ্যানেস্থেটিক এজেন্ট। তো যেমন মনে করো আমরা তোমাদেরকে মানে 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 সামনে ক্লাসে বলাবো, আলোচনা করব, সেটা হচ্ছে যে প্রি অ্যানেস্থেটিক এজেন্ট যেরকম তোমাদের মনে করো, আমরা হয়তো মনে করো কেটামিন হাইড্রোক্সাইড, এটা হলো মেন অ্যানেস্থেটিক, জেনারেল অ্যানেস্থেটিক্স এর একটা এজেন্ট। কিন্তু এর সাথে দেখবা যে আমরা অ্যাট্রোপিন ব্যবহার করতেছি, জাইলাজিন ব্যবহার করতেছি, অনেক সময় ডায়াজিপাম ব্যবহার করতেছি। এই যে এগুলো আগে ব্যবহার করতেছি, করলে মনে করি অ্যাট্রোপিন ব্যবহার করি। অ্যাট্রোপিন ব্যবহার করলে কি হয়, অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করলে এটা হলো মূলত প্যারাসিম্পাথোলাইটিক ড্রাগ। প্যারাসিম্পাথোলাইটিকের ড্রাগের কাজই হচ্ছে যে কি করে, এরা হচ্ছে স্যালাইভেশন কমায় দেয়, মানে অর্থাৎ স্যালাইভেশনটা কমায় দেয়। এবং আরো একটা কাজ হলো যে এটা হলো ওই উম, ভুলে গেলাম ভুলে গেলাম আরেকটা কাজ আছে এর। অ্যাট্রোপিন সালফেট এটা হলো হার্টের যে মাসেলটা, সেটাকেও রিল্যাক্স করতে সাহায্য করে। হ্যালো, হ্যাঁ, না,
তো প্রি অ্যানেস্থেটিক এজেন্টগুলোকে আমরা সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যান্টি কোলিনার্জিক ড্রাগস, মরফিন অ্যান্ড ইটস সাবস্টিটিউটস, তারপরে সিডেটিভ অর ট্র্যাঙ্কুলাইজার, আর হলো নিউরোলেপটিক অ্যানালজেসিক এজেন্ট। তো কি হলো প্রথম কাটা, যেমন অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ, এটা হলো প্রথমটা হলো যেরকম আমরা এক্সাম্পল হিসেবে বলতেছি অ্যাট্রোপিন সালফেট, যেটা আমরা খুবই কমনলি ইউজ করা হয়, ডগ ক্যাট সব অ্যানিমেলে ব্যবহার করা হয় অ্যাট্রোপিন সালফেট। আমরা স্যালাইভেশন কমানোর জন্য আমরা ব্যবহার করি। তো অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করলে এটা হার্টের মাসেলটাকে সে জাইলাজিন ব্যবহার করলে কি হয়, হার্টের মাসেলটাকে রিল্যাক্স করে ফেলে। তো এই অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করলে কি হয়, এটা হলো প্যারাসিম্পথোলাইটিক ড্রাগ। ফলে কি হবে, হার্টবিটটাকে, ব্র্যাডিকার্ডিয়া বা হার্টবিটটাকেও সে মেনটেন করে। তো অ্যাট্রোপিন সালফেট সাধারণত 0.02 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ব্যবহার করা হয় ডগ ক্যাট। এই কিছু ফার্ম অ্যানিমেল ক্ষেত্রে 3.5 মিলিগ্রাম ব্যবহার করা হয়, হর্সের ক্ষেত্রে 40 থেকে 50-60 মিলিগ্রাম, গরুর ক্ষেত্রে 0.06 মিলিগ্রাম ব্যবহার করা হয়। খুবই অল্প পরিমাণে কিন্তু লাগে এই অ্যাট্রোপিন সালফেট। এগুলো কিন্তু কোন অ্যানিমেলে কি পরিমাণ লাগে এটা কিন্তু তোমাকে ডোজ মুখস্থ রাখতে হবে। এটা না রাখলে কিন্তু তোমার ডোজ ভুল হবে এবং ক্যালকুলেশন করতে পারবে না। ডোজ ক্যালকুলেশনের কিছু ফর্মুলা আছে, আমি আগামী দিন শিখাবো, আগামী অথবা পরশু দিন বা একদিন পরে নেক্সট ক্লাসে শিখাবো যে কিভাবে ডোজগুলো ক্যালকুলেশন করতে হয়। তারপরে আছে অ্যাট্রোপিন সালফেট, আছে হায়োসিন, আছে গ্লাইকোপাইরোলেট আছে। হায়োসিন এবং গ্লাইকোপাইরোলেট এগুলো সাধারণত আমাদের দেশে কমন না, পাওয়া যায় না। অ্যাট্রোপিন সালফেটটাই কমন পাওয়া যায়, যেমন অ্যাট্রোভেট, ট্রপিনভেট এগুলো নামে পাওয়া যায়। তারপরে মরফিন এন্ড ডেরিভেটিভস। মরফিন, তোমার নাম শুনছো যে মরফিন, এগুলো মরফিন হলো ওই যে মরফিন দিয়ে কি করে মানুষকে ওই যে অজ্ঞান করে ফেলে, ওই ধরনের মরফিন ডেরিভেটিভস এগুলো যেগুলো আছে। সেগুলো হলো ফেন্টানিলটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো একটা ওষুধ। তারপর মেথাজোডোন, তারপরে মেফরমেডিন হাইড্রোক্লোরাইড অথবা পেথিডিন, যেটা পেথিডিনও অনেক সময় পাউডার ফর্মে পাওয়া যায়। তো এগুলোর ডোজ তোমাকে একটু মুখস্থ রাখতে হবে উদাহরণ সহ। তো সিডেটিভের মধ্যে হলো প্রোমিথাজিন ডেরিভেটিভ বা হাইড্রোক্লোরাইড, এর মধ্যে হলো ক্লোরপোমাজিন হাইড্রোক্লোরাইড, ট্রাইফ্লোমাজিন হাইড্রোক্লোরাইড, তারপরে হচ্ছে তোমার প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড। এগুলো হচ্ছে তোমার হচ্ছে সিডেটিভ বা ট্রাঙ্কুলাইজার ড্রাগ, যেগুলো এগুলো ব্যবহার করা হয় অ্যানেস্থেসিসের জন্য। তো প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড, তোমার যে যে ফেনাগান সিরাপ খাও, তাই না, অনেকে তোমরা খায়, অনেকে যারা সর্দি কাশি হয় এগুলো খায় ফেনারগান সিরাপ, ওটাখানে কিন্তু প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড আছে। এটা খাইলে এই জন্য মানুষের ঘুম ঘুম লাগে। তো একটা অ্যানিমেল মনে করো খুবই ফেরোসিয়াস, তাকে যদি তুমি একটু এই ঘুমের ওষুধ আগে খাওয়াই দাও, তাহলে কি হবে, সে একটু অনেকটাই দুর্বল হয়ে গেল। তো তাহলে কি হবে, তোমার এই মেন অ্যানেস্থেটিক্সের ডোজটা কম লাগে। তো প্রি অ্যানেস্থেটিক দিলে সাধারণত তোমরা পরবর্তীতে দেখবা যে ওর অরিজিনাল ডোজ যা তার অর্ধেক লাগে যদি তুমি প্রি অ্যানেস্থেটিক্স ব্যবহার করো, এবং সেটা অ্যানিমেলটার জন্য খুব সেফ হয় এবং এর রিকভারিটাও খুব ভালো হয় যদি শুধুমাত্র জেনারেল ব্যবহার না করে। এছাড়াও নিউরোলেপটিক অ্যানালজেসিক, এগুলো তোমরা একটু বই থেকে তার নাম এবং ডোজ সহ তোমরা অবশ্যই মুখস্থ করবে। এবং এটা প্রি অ্যানেস্থেটিক, এটা কিন্তু তোমার পরীক্ষায় থাকে যে হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ প্রি অ্যানেস্থেটিক এজেন্ট, অথবা প্রি অ্যানেস্থেটিক এজেন্ট কাকে বলে, এবং তার ক্লাসিফিকেশন ডেসক্রাইব করো উইথ দ্যার এক্সাম্পল সহ তোমাকে এটা পড়তে হবে। তা আমি এই পর্যন্ত এটা আজকে রাখলাম, তবে সামনের দিন অবশ্যই সবাইকে থাকতে বলবো। আমি সামনের ক্লাসে এই ডোজ ক্যালকুলেশনের বিষয়টা আমি শেখাবো, এবং সেক্ষেত্রে একটা ডগ এবং একটা ক্যাটকে কিভাবে অ্যানেস্থেসিয়া করা হয় তার পদ্ধতিতে আলোচনা করবো, আর তোমরা ফিজিক্যালি, তোমরা যখন প্র্যাকটিক্যালি তোমরা এগুলো দেখবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলো। আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার অ্যাট্রোপিন সালফেটের ক্ষেত্রে স্যার ক্যাটেলের কত বলছিলেন স্যার, এটা একটু যদি। 0.006 মিলিগ্রাম পার কেজি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার ওই মাসেল রিল্যাক্সেশন স্যার, যে বিষয়টা বললেন যে ইনসিশন কম হয়, স্যার এখানে স্যার আর একটা বিষয় আপনি বলছেন স্যার, ওই বিষয়টা বুঝতে পারিনি। মানে মাসেল রিল্যাক্সেন্টের যেটা কাজ সেটা হলো যে মাসেলটা যদি রিল্যাক্স হয়, মনে একটা মাসেল কনস্ট্রিক্ট করে আছে, তার মানে কি
সংকুচিত হয়ে আছে। তাহলে তুমি যদি একটা বাচ্চা, তুমি একটা গরুর মনে করো সিজারিয়ান অপারেশন করবে, তো তাহলে মাসেল যদি কনস্ট্রিক্ট করে থাকে, তাহলে তোমাকে কি ওই জায়গাটার ওপেনিংটা বড় করতে হচ্ছে, মানে বেশি জায়গা টিস্যু ইনসিশন দিতে হচ্ছে। কিন্তু যদি এটা মাসেল রিল্যাক্স থাকে তাহলে কি হবে, তুমি ছোট ইনসিশন দিলেও চাপ দিলে কিন্তু মাসেল যেহেতু রিল্যাক্স আছে, ওপেনিংটা কিন্তু মানে প্রসারিত হবে বেশি, বুঝতে পারছো? মানে মাসের রিল্যাক্সেশন মানে মাসেলটাকে একটু প্রসারিত করে দিবে, মাসেলটাকে রিল্যাক্স করে থাকবে, ফলে কি হবে, ইনসিশনটা কম হলেই হবে। কিন্তু যখন কোনো স্ট্রিক্ট করে থাকবে তখন সেটা সংকুচিত হয়ে আসে, তুমি তো ওপেন করার জন্য তখন বেশি বড় ইনসিশন, মানে বেশি টিস্যুতে ইনসিশন দিতে হবে। এই হলো জি বিষয়। স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? তো ঠিক আছে, তার যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এই পর্যন্ত। তো কালকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা। আবার পরশুদিন ক্লাস হতে পারে, পরশুদিন হলে আমি জানাবো। ঠিক আছে তাহলে, ওকে। আসসালামু আলাইকুম। Yes, Assalamu alaikum, sir.